টোকিওতে দুর্যোগে উপকূলের মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান বিএনপির। আওয়ামী লীগের উত্তর, বিএনপির আহ্বানের জন্য বসে নেই সরকার। বিএনপি বলছে দেশের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত সরকার। আওয়ামী লীগের উত্তর, লিপ সার্ভিস দেয় বিএনপির কাজ। কথার পাল্টাপাল্টি চলছেই। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কথামালার রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন মুস্তাফিজ শফি, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সমকাল। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। আলোচনার শিরোনাম কথামালার রাজনীতি। কি কথামালা চলছে সেটি শুরুতেই বলছিলাম। এসব সহ অন্যান্য সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। কথামালার রাজনীতিতে আমরা পরে যাব, তার আগে যে বিষয়টি বলছিলাম, আমাদের খবরের শিরোনামে একটি বিষয় রয়েছে যে উচ্চ আদালতের পর্যবেক্ষণে প্রমাণ করে বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়া দোষী সাব্যস্ত হবেন। দুদকের আইনজীবী বলছেন, আর বেগম জিয়ার আইনজীবী বলছেন যে বিচারিক আদালতে এগুলো টিকবে না। তো উচ্চ আদালত কি বলেছেন? উচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন, যেহেতু মামলাটি 13 বছর ধরে ঝুলে আছে, বড় পুকুরিয়া দুর্নীতির মামলা, সেটি 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য। তো এই জায়গাতে প্রশ্ন রাখতে চাই, বিএনপি দলীয় চেয়ারপারসনের আইনজীবীরা তারা যেটি বলছেন যে সরকার কালক্ষেপণ করে বলে মামলাটি দীর্ঘায়িত হয়। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবীরা বলেন যে বারবার সময় চেয়ে আবেদন করে ইত্যাদি কারণে মামলা দীর্ঘায়িত হয়। কিন্তু মূল বিষয় যেটি হয়েছে যে মামলাটি দিনের পর দিন ঝুলে থাকে। তো মামলা ঝুলে থাকা নিশ্চয়ই বাদী বিবাদী কারোরই কাম্য নয়। এখন পাল্টাপাল্টি তো চলছেই, আসলে মূল বিষয়টা কি হিসেবে ধরে নেব আমরা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই মামলাটা নিয়ে আমরা এখন কথা বলছি। বড়পুকুরিয়া কয়লা খনি মামলা, সেটি 1/11 সময় করা হয়েছে এবং জানেন 1/11 সময়ে দুই নেত্রীকে মাইনাস করবার একটা চেষ্টা হয়েছে, রাজনীতিকরণের চেষ্টা হয়েছে, বহু রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই সময় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা এবং বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টি মামলা ছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো বাড়তে বাড়তে 36টা হয়েছে এবং উচ্চ আদালতকে ব্যবহার করে আমরা দেখেছি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু বর্তমানে কোনো মামলাই অবশিষ্ট নেই। এখন যে কথাটি এসছে, আজকে দুদকের আইনজীবী খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে উচ্চ আদালতের ফাইন্ডিং এই বোঝা যাচ্ছে, উচ্চ আদালতের এই নির্দেশেই বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া দোষী সাব্যস্ত হবেন। উনি ঠিক কেন এই কথাটি বলেছেন আমি জানি না। আমি এটুকু বুঝি যে রাজনীতিবিদের বিরুদ্ধে যে মামলা হয় সেগুলো রাজনৈতিক মামলা এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা আছে 111 থেকে শুরু করে এই গত 1 যুগ ধরে যতগুলো মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি রাজনৈতিক মামলা, ভীষণ রকম রাজনৈতিক মামলা এবং রাজনৈতিক মামলার গতি কিন্তু রাজনীতি নির্ধারণ করে। আপনি খুব সঠিকভাবে বলেছেন যে একদিকে বলা হয় যে সরকার তরফ নানান টালবাহানা করে কালক্ষেপণ করেছে এবং দীর্ঘ সময়ের মধ্যে পার হয়ে গেছে, অন্যদিকে সরকার পক্ষ বলছে যে বেগম খালেদা জিয়ার আইনজীবীরাই বিভিন্ন সময় নিয়েছেন বলে কালক্ষেপণ হয়েছে। কালক্ষেপণ যেই তরফেই হোক না কেন, কালক্ষেপণের মূল বিষয়টাই কিন্তু রাজনীতি এবং একটা রাজনীতি নির্ধারণ করে যে এই ধরনের মামলাগুলোর গতি প্রকৃতি কিরকম হবে এবং বেগম খালেদা জিয়ার মামলাও তার ব্যতিক্রম নয়। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আদালত নির্বাহী বিভাগ থেকে কতটা স্বাধীন? এই প্রশ্ন কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। দেখুন, একটি রাষ্ট্রের যে 4টি স্তম্ভ, আমি 3টিও বলছি না, 4টি, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং গণমাধ্যম, এই 4টি স্তম্ভ কতটা বিযুক্ত থেকে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে, কতটা ক্ষমতা পাবে, সেটা কিন্তু নির্ভর করে একটা সরকারের চরিত্র কেমন। যখন একটা টোটালিটেরিয়ান বা কর্তৃত্ববাদী সরকার থাকে তখন দেখবেন গণমাধ্যম এক ধরনের আচরণ করে, তখন দেখবেন বিচার বিভাগ এক ধরনের আচরণ করে, তখন দেখবেন আইন, সেটা কালো হোক বা সাদা হোক যাই হোক না কেন, তার ব্যাখ্যা, তার গতি প্রকৃতি, তার প্রয়োগ সম্পূর্ণ একরকম হয়। আর যখন একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার থাকে তখন আপনি দেখবেন গণমাধ্যমের আচরণ বলেন কিংবা বিচার বিভাগের আচরণ বলেন সম্পূর্ণ ভিন্ন রকম হয়। এবং বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ভীষণ রকম প্রশ্ন তুলে গেছেন আমাদের সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা। তিনি বলেছেন যে নিম্ন আদালতকে কবজা করবার পরে সরকার এখন হাত বেড়েছে উচ্চ আদালতের দিকে এবং খুব রাইটলি তিনি 115 এবং 116 ধারা সংবিধানে নিয়ে এসেছেন। এখানে 116 ধারায় খুব স্পষ্ট বলা আছে যে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, তাদের বদলি, তাদের অপসারণ সমস্ত কিছু রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে করবে। রাষ্ট্রপতি আসলে কি সেটা কিন্তু এই সংবিধানের 48-3 বলে দিচ্ছে, রাষ্ট্রপতির সকল সিদ্ধান্তই কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। অর্থাৎ নির্বাহী বিভাগ যেভাবে চাইবে নিম্ন আদালত কিন্তু ঠিক সেভাবেই কাজ করবে। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে দলটিকে ক্ষমতাসীন সরকার মনে করে তার, এবং খুব ভেরি রাইটলি, যে একমাত্র এবং একচ্ছত্র প্রতিপক্ষ, যে দলটির প্রধান
এমন একজন নেত্রী যিনি বাংলাদেশে একমাত্র কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসন থেকে যিনি পরাজিত হননি, এতটাই তার জনপ্রিয়তা। যিনি বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, অত্যন্ত সফল প্রধানমন্ত্রী, বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দলের প্রধান। এরকম একজন মানুষের মামলা, এরকম একজন মানুষের বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা, তার গতি প্রকৃতি একেবারেই রাজনীতি মেরুকরণ দিয়ে হবে। এমনকি আমরা তো হোসেন মোহাম্মদ এরশাদ যখন জীবিত ছিলেন, দুর্নীতির মামলা হলেও দেখুন, মামলা দুর্নীতির হতে পারে, মামলা যে কোনো কিছুরই হতে পারে। রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু নতুন নয়। সেই পাকিস্তান আমল থেকে আমরা অনেক বড় বড় রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেখে এসেছি, এবং পরবর্তীতে সময়ের পট পরিবর্তনে সেই মামলা কোথায় ভেসে গেছে আমরা সেটাও দেখছি। তো সুতরাং দুর্নীতির মামলা নিয়ে খুব বড় কিছু বলবার নেই। 111 এর সময় একেবারে 2 নেত্রী থেকে শুরু করে দলের সকল স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতিরই মামলা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু টিকতে পারে নাই। সুতরাং এই দুর্নীতির মামলা হোক বা অন্য যে কোনো মামলাই হোক, বহু রাজনৈতিক মামলাও পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নামের সাথে যুক্ত হয়েছে। যেই মামলা যেটাই হয়ে থাকুক না কেন, এটার গতি প্রকৃতি সম্পূর্ণ রাজনৈতিক। এবং আমরা যেটা দেখেছি অতীতে ওনার বিরুদ্ধে যেই রায় হয়েছে এবং আশ্চর্যজনকভাবে জামিন নিয়ে যে খেলাটা আমরা বিচার বিভাগের দেখেছি, সেটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, ওনার যেই ধরনের মামলায় আজকে ওনাকে কারাগারে বা গৃহবন্দী রাখা হয়েছে, যেটাই আপনি বলেন না কেন, নির্বাহী আদেশ পাওয়ার পরেও তো আসলে উনি অ্যাকচুয়ালি গৃহবন্দী। উনি তো রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশ নিতে পারছেন না, রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারছেন না, এমনকি উনি ওনার চিকিৎসার জন্য দেশের বাইরে যেটা ডাক্তারের বোর্ড রেকমেন্ড করছে সেটাও তো উনি করতে পারছেন না। সুতরাং উনি একেবারেই বন্দী। তো এই মামলাগুলোতে যে জামিনের গতি প্রকৃতি আমরা দেখেছি, যে এই ধরনের মামলায় অতীতে অসংখ্য জামিন হয়েছে। আমরা আমাদের মতো জুনিয়র লয়ারই বহু জামিন করিয়েছি, কিন্তু ওনাকে তো আমাদের জামিন দেয়নি হাইকোর্ট। আমরা দেখেছি যে ওনার স্বাস্থ্যের বিবেচনা বলেন, ওনার জেন্ডারের বিবেচনা বলেন, ওনার সামাজিক অবস্থানের বিবেচনা বলেন, যে কোনো বিবেচনায় তিনি তাৎক্ষণিক জামিন লাভের জন্য, কিন্তু তাকে আমরা জামিন পেতে দেখিনি। তো এই জায়গাগুলোতে তো বিরাট প্রশ্ন থাকে। আর বাংলাদেশে গত কয়েক বছর ধরে আমরা দেখেছি বিচার চাইয়ের সংস্কৃতি চলছে। ঘটনা একটা ঘটলো, আলোচিত হলো, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ভিকটিমের ফ্যামিলি বলছে আমরা বিচার চাই। বেশ কয়েক বছর বিচার চাইয়ের সংস্কৃতি চললো। কিন্তু যেই দেশে জুডিশিয়ারি মোটামুটি ঠিকভাবে কার্যকর, যে দেশে আইনের শাসন মোটামুটি কার্যকর, যে দেশে একটা জবাবদিহিতামূলক সরকার আছে, যে দেশে আপনার সুশাসন আছে, সুবিচার পায় মানুষ, সেই দেশে তো বিচার চাওয়ার প্রশ্ন আসে না। তার মানে বাংলাদেশে জিনিসগুলোর অনুপস্থিত, বাংলাদেশের জিনিসগুলো নাই। পরবর্তীতে আমরা দেখলাম আরো এক ধাপে এগিয়ে মানুষ বলছে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। নির্বাহী বিভাগের প্রধানের কাছে কখন মানুষ বিচার চায়, এই প্রশ্ন তবে আজকে রেখে যাচ্ছে আজকে আলোচনার টেবিলে। আমি এই প্রসঙ্গে আপনার সঙ্গে যুক্ত হবো। সুভাষ দা, আপনি শুনছিলেন বেশ রুমুল প্রাণা বলছিলেন, তার ভাষায় সেটি হচ্ছে বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা হোক, যে মামলা হোক, এই মামলাগুলোই হচ্ছে রাজনৈতিক, এবং রাজনৈতিক কারণেই বেগম জিয়ার জামিন বিলম্বিত হয়, রাজনৈতিক কারণেই বেগম জিয়ার মামলাগুলো না উঠে বরং সেগুলো চলমান থাকে। এটি হচ্ছে বেসের রুমিন ফারহানার ভাষ্য। খান মোহাম্মদ রুমেল, আপনি শিরোনাম করেছেন কথামালার রাজনীতি। জি, এর সাথে একটু যুক্ত করে দেন কথামালার ভাষণ। কথামালার ভাষণ এতক্ষণ ধরে শুনলাম এবং খুব ধৈর্য ধরে শুনলাম, শুনতে ভালোই লাগলো। এক জায়গায় তিনি বললেন যে বেগম খালেদা জিয়া নাকি একমাত্র রাজনৈতিক নেতা, তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হন নাই। 9 বছর ধরে যার বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একসাথে লড়াই করেছে, স্বৈর শাসক এরশাদ, তিনিও মৃত্যুর আগের দিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি ছিলেন। অতএব এইটা দিয়ে কথামালা রাজনীতিতে অনেক কথা বলা যাবে, কিন্তু বাস্তবের বাস্তবতা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। আপনি বিষয় উত্থাপন করেছেন বড় প্রক্রিয়ার দুর্নীতি মামলা। ব্যারিস্টার রুমিন ফারহানা শুরু করেছেন, 4টি মামলা ছিল শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে 11-11 সময়, আর 15টি মামলা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। একটু কি মনে পড়ে? দর্শকদের নিশ্চয়ই মনে পড়বে। 2016 সালের 16ই জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। তিনি কিন্তু তার ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী নয়। 2006 সালের 16 জুলাই 2006 সালের 16 জুলাই, সেটাই বলছি, 2006 সালের 16 জুলাই তিনি, তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার না, বেগম খালেদা জিয়া ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার। এবং লক্ষ্য করে দেখবেন তার কতদিন পরে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়, 3রা সেপ্টেম্বর, 59 দিন পরে। কেন তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল? কেন পরবর্তীতে খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল? এটা এই কথা বলতে গেলে বিস্তর কথা আসবে। আর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সব উড়ে গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা 15টা থেকে 36টা হয়েছে।
এগুলো তো আমরা প্রতিদিনই শুনছি, কিন্তু বাস্তবের বাস্তবতা কি এটা তো ভাবতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা ছিল নাইকো দুর্নীতি মামলা, অথচ এই নাইকোর সাথে শেখ হাসিনা সরকার 96 থেকে 2001-এর যে সরকার, সেই সরকারের সাথে কোনো চুক্তি হয় নাই। আর 2001 থেকে 2006 সরকারের সময় এই পরিস্থিতিগুলো অনেকগুলো জটিলতার জায়গা তৈরি হয়েছিল। খালেদা জিয়া সরকারের সাথে কিন্তু নাইকোর এই যে মামলাটি একেবারেই মিথ্যা, উচ্চ আদালতে টিকবে না, এটা তো স্পষ্ট ধরে নেওয়া যায়। যেই বিষয়ে চুক্তি হয়নি সরকারের সাথে, সেটা তার বিরুদ্ধে মামলা হতে পারে না। বিচারপতি সিনহার প্রসঙ্গ এনেছেন, অনেকগুলো প্রসঙ্গ যেমন দক্ষ আইনজীবীরা আনেন। দক্ষ আইনজীবীরা যখন বিচারপতিকে কনফিউজ করে দেওয়ার জন্য সেখানে অনেকগুলো বিষয় কিন্তু নিয়ে আসেন, আমি যতটুকু দেখেছি এবং বুঝেছি। আমাদের আজকের যে কথাগুলো, যে বিষয়গুলো আসছে, যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে বিষয়টি, সেই বিষয়টি আমরা কতটুকু সত্যিকার অর্থে কার্যকরী দেখছি। নির্বাহী বিভাগের নির্দেশে বিচার বিভাগ চলছে কিনা, প্রতিদিন যে সমস্ত মামলা পরিচালনা হচ্ছে এবং সে সমস্ত মামলার আমরা পর্যবেক্ষণ দেখছি, সেই পর্যবেক্ষণে কি সব কি বলে দেয় নির্বাহী বিভাগের নির্দেশে বিচার বিভাগ চলে? এবং এটার প্রেক্ষাপট, যেই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হওয়ার কথা নয়, আমি যেটা উল্লেখ করলাম আবার উল্লেখ করছি, নাইকোর সাথে শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি হয় না। অর্থাৎ নাইকো দুর্নীতি মামলা যে টিকবে না, এটাই বাস্তবতা। আর প্রতিটি মামলায় উচ্চ আদালতের থেকে এটা কিন্তু ফয়সলা করে আসা হয়েছে, কুয়াশ হয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সেই কাজটি করেননি এবং সেদিকে যাননি কি কারণে তারাই উত্তর দিতে পারবেন। এখন ব্যারিস্টার রুমিন ফারহানা তো বেগম খালেদা জিয়া, আপনি বলছেন, কিন্তু বিএনপি বলে যারা গিয়েছেন কিন্তু প্রতিকার পাননি। এটা তো বাংলাদেশে প্রতিদিন গণমাধ্যমে, আপনার টেলিভিশন সহ সমস্ত টেলিভিশনে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলার লড়াইটা 10 বছর ধরে চলেছে। পৃথিবীতে কোন রাজনৈতিক নেতার এই মামলাগুলো এত বছর ধরে চলে? মিসেস ইন্দিরা গান্ধী, তিনি কি গ্রেপ্তার হয়েছিলেন না? এবং সেই গ্রেপ্তার হওয়ার পরে কংগ্রেস কি কখনো দাবি করেছিল যে তাকে জামিন দিতে হবে, তাকে বিশেষ সুবিধা দিতে হবে? জামিন চেয়েছে, আদালতে হচ্ছে। তা আজকের প্রেক্ষাপটে এগুলো কিন্তু আমরা দেখছি। এবং এই যে সবসময় একটা এই কথা বলার প্রেক্ষাপট তৈরি করা, সঠিকই আপনি নাম দিয়েছেন কথা বলার রাজনীতি। বিএনপি রাজনীতিটা পুরোটাই তো কথা বলার রাজনীতি। আপনি কথা বলার রাজনীতি বাদ দিলে বিএনপি থাকেটা কি? আপনি যে পাতাকপির যদি পাতাগুলো সরিয়ে ফেলেন, মাঝখানে থাকেটা কি? তা বিএনপি যদি কথা বলা বাদ দিয়ে দেন, তাহলে থাকেটা কি? জি, ধন্যবাদ সুভাষ। আপনার সাথে আবার যুক্ত হবো মুস্তাফিজ শফি আপনাকে। শফি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। শফি ভাই, আমরা বলছিলাম যে কথা বলার রাজনীতি আজকে শিরোনাম, তো তার আগে আমরা শুরু করেছিলাম বড়পুকুরিয়া মামলার বিষয়টি নিয়ে। তো এই মামলাটিতে হাইকোর্ট থেকে একটি পর্যবেক্ষণ এসেছে 6 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার। কিন্তু আমি শফি ভাই আপনাকে যে বিষয়টি জানতে চাই, এরকম রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন মামলা থাকে তো তখন পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি কথা তো হয়, আর এই করতে গিয়ে মামলার মেরিটটি কিছুটা আড়ালে চলে যায় কিনা, আপনার কাছে কি মনে হয় মুস্তাফিজ শফি? না, এটা দুটো বিষয় আছে। যেমন আপনি যে প্রশ্ন করেছেন যে মামলার মেরিটটি আড়ালে চলে যায় কিনা, আমরা যত কথা বলি নাই বলি না কেন, আদালতের পক্ষ বিপক্ষে যা কিছু কথা হোক না কেন, যদি মেরিটটা ঠিক না থাকে বা যদি সঠিক থাকে, তাহলে সেটা আড়ালে যাওয়ার সুযোগ নাই। কিন্তু যে মামলাগুলোর আমাদের রাজনৈতিক মামলা বিবেচনা করলে কিন্তু অনেক মামলারই, আমি বেগম খালেদা জিয়ার এই মামলা বা মাননীয় প্রধানমন্ত্রী আগে বিরোধী নেত্রী থাকা অবস্থায় যে মামলা, সেই কোন মামলার প্রসঙ্গে বলছি না, আমি ওভারঅল বলছি যে রাজনৈতিক মামলাগুলোর, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলাগুলোর মেরিট কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে কম থাকে। সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থাকে। যখন এক সরকার বিদায় হয় আরেক সরকার আসে, সেই মামলাগুলো হয়, অথবা পুরোনো মামলাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা হয়। তো আসল বিষয়টা হলো যে কথা বলার যে রাজনীতির কথা আপনি বলছেন, আমি যতটুকু মনে পড়ে যে সময় টেলিভিশনই এই সম্পর্কীয় যে আলোচনা, এই আলোচনার একাধিকবার শিরোনাম কিন্তু কথামালার রাজনীতি করেছে। আজকেও আপনি কথামালার রাজনীতি এই শিরোনামটি করেছেন। কথামালার রাজনীতি কিন্তু শুধুমাত্র আদালতের মামলার মেরিট নষ্ট করছে তা না, আমি বলবো যে আমাদের রাজনীতিকে নষ্ট করছে, আমাদের রাজনীতিকে
দূষিত করছে এবং রাজনীতিকে নষ্ট এবং দূষিত করার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যদি এখান থেকে বের হয়ে না আসতে পারি, আমরা যদি বারবার এই কথামালা রাজনীতির মধ্যে আবার কথামালাই মানে করে যাই, কথামালার হুজুরি ছড়িয়ে যায়, তাহলে কি হবে? আপনি দেখবেন যে আমরা যখন ছাত্র ছিলাম 90-এর দশকে, তখন কিন্তু একটি বড় বিষয় ছিল যে যারা অসম্ভব ভালো বক্তা ছিলেন আমাদের রাজনীতিতে, বিভিন্ন দলের কথায় আমি বলছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বামপন্থী বিভিন্ন দলগুলোর কথা বলেন, যারা খুব ভালো বক্তৃতা করতেন তাদের কিন্তু একটি আলাদা জনপ্রিয়তা ছিল। তারা ব্যাপক জনপ্রিয়তা পেতেন এবং তাদের বক্তব্য শোনার জন্য দলমত নির্বিশেষে মানুষ কিন্তু জড়ো হতো। গ্রামাঞ্চলে পর্যন্ত, আমি মফস্বলে ছিলাম তখন, আমি সেগুলো দেখেছি। কিন্তু এখন আপনি দেখেন, আমরা কিন্তু পরিবারে শুধুমাত্র কথার হুজুরি দিয়ে আমি আমার সন্তানটিকেও কিন্তু বুঝ দিতে পারি না। সে কিন্তু আমার কথার পিছনে যুক্তি বলে যে না, কি জন্য এটা করতে নিষেধ করছো, কি জন্য এটা করতে হবে, তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। আমরা যখন আমাদের প্রজন্ম যখন এই জায়গায় যাচ্ছে, তখনও যদি আমরা কথামালা রাজনীতির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখি, আমাদের প্রধান মানে দলগুলো, সরকারে অথবা বিরোধী দলে যারা আছেন, তারা যদি একে অপরের বিরুদ্ধে শুধু দোষারোপ করার, কথামালার রাজনীতির একটি বড় অংশ আমি ব্যবহার করতে চাই যে দোষারোপের রাজনীতি, একে অন্যকে কথা দিয়ে দোষ চাপিয়ে দেওয়া রাজনীতি, এই জায়গায় যদি আমরা শুধুমাত্র সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু আমাদের নতুন প্রজন্ম রাজনীতি থেকে বিমুখ হবে। আমাদের রাজনীতিতে আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, যেটা আপনি বলছিলেন যে রাজনৈতিক মামলা, আমরা গণমাধ্যম কর্মীরা কিংবা রাজনৈতিক নেতারাও বলেন যে রাজনৈতিক মামলা, রাজনৈতিক গ্রেফতার ইত্যাদি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা মামলা পরিচালনার সঙ্গে যারা যুক্ত আদালতে, তারাও সবাই বলেন রাজনৈতিক গ্রেফতার, রাজনৈতিক মামলা বলে কোনো কিছু নেই। তো এই যে রাজনৈতিক মামলা কিংবা রাজনৈতিক গ্রেফতার আমরা বলি, এটিও তো কথামালা রাজনীতির মধ্যেই পড়ে নাকি? হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আসছি, আমি জাস্ট একটু শেষ করে নিই এই প্রসঙ্গে। আপনার এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। আমি যেটা বলছি যে আমরা যদি যুক্তি দিয়ে জনগণকে বোঝাতে না পারি, আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে না পারি, আজকে আমাদের সঙ্গে নতুন প্রজন্মের রাজনীতিবিদ আছেন, বিএনপির এমপি রুমিন ফারহানা। তারপর আমি যেটা বলছি যে আমাদের নতুন প্রজন্ম কিন্তু রাজনীতি বিমুখ হচ্ছে। আমাদের এই জায়গায় যদি নজর না দেয়, আমাদের রাজনীতিবিদরা নজর না দেয়, রাজনৈতিক দলগুলো যদি নজর না দেন, তাহলে ভবিষ্যতে কিন্তু তারই ক্ষতি হবে এবং এই ক্ষতিটা দেশের গণতন্ত্রের ক্ষতি হবে, এটা আমাদের মাথায় নিতেই হবে। আর আপনি যে বিষয়টি বলছেন যে আসলে মামলায় তো লেখা থাকে না যে রাজনৈতিক মামলা না অমুক মামলা, এটা লেখা থাকে না, এটা আসলে মামলার বিষয় থেকে নির্ধারিত। আবার ধরেন যখন কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে মামলাটি হয়, তা থাকাকালীন ক্ষমতায় যখন ছিলেন তিনি, সেই সময়ের কোনো ঘটনা নিয়ে মামলা হয়, তখন আলোচনার মধ্যে অবশ্যই সেটা রাজনৈতিক মামলা হিসেবেই আলোচিত। আপনি যেটা বলছেন যে ধরে নিতে পারেন, এটাও এক ধরনের এই যে বিশেষায়িত করা, এটার মধ্যে এক ধরনের কথা আছে। কিন্তু তো আমি যে জিনিসটি মনে করি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে মামলাগুলো হবে, সেগুলোর সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া শেষ করাটাই কিন্তু জরুরি। কোনো মামলা থাকুন। এর আগে আপনি যে জায়গাটিতে আলোচনাটি শেষ করেছিলেন, যে বলছিলেন যে মানুষ বাংলাদেশে বিচার চাওয়ার একটি সংস্কৃতি হয়েছে এবং চাইতে চাইতে প্রধানমন্ত্রীর কাছে, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধানের কাছে বিচার চান। তো ব্যাপারটি যদি এরকম ভাবে ব্যাখ্যা করি যে একজন সরকার প্রধান, দেশের মানুষ তাকে অভিভাবক মনে করে তার কাছে এক ধরনের আশা নিয়ে এই কথাটি বলে, মানে এটার তো কোনো ইতিবাচক দিক আপনি দেখতে পান কিনা? শুধু নেতিবাচক তাহলে আমরা বরং অন্য যে স্তম্ভগুলো আছে ওগুলো আমরা সরিয়ে দেই। যদি নির্বাহী স্তম্ভ দিয়ে একটি রাষ্ট্র চলতে পারে, হ্যাঁ চলতে পারে, তো কর্তৃত্ববাদী একনায়কতান্ত্রিক এবং আপনার স্বৈরতান্ত্রিক যে দেশগুলো, তারা একটা বিভাগ দিয়ে চলতে পারে, তাদের গণমাধ্যমেরও কোনো ঝামেলা নেই, তাদের বিচার বিভাগেরও খুব একটা ঝামেলা নেই, তাদের আইন বিভাগেরও খুব একটা ঝামেলা নেই, সবই ওই এক বিভাগ দ্বারাই নিয়ন্ত্রিত এবং একেবারে তার গ্রিপের মধ্যে থাকে। সেরকম রাষ্ট্রের স্বপ্ন নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং আমাদের ঘোষণাপত্রটি পড়লে কিন্তু ঠিক সেই স্বপ্নটা আমরা চোখের সামনে ভাসে না। এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে খুব সম্ভবত 30 লক্ষ মানুষ তাদের জীবন দেয়নি, বা 2 লক্ষ মা বোনের আপনার অত্যাচারের কাহিনী নিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হয়নি। বলতে চাচ্ছিলাম আপা, যখন একটি হত্যাকাণ্ড ঘটে, কোনো কিছু ঘটে, মানুষজন জড়ো হন, যে যেখানে উপস্থিত থাকেন, আমাদেরকে বিচার এনে দাও, আমাকে বিচার করে দাও, ওই যে বলছি ইমোশনের জায়গা থেকে বলেন কিনা? আপনি কি ভারতে এমন কোনো কথা সরকার প্রধানকে অভিভাবক মনে করে ইমোশনের জায়গা থেকে ভারতে কোথাও শুনেছেন এমন ধরনের কথা? আমি একেবারে ঘরের পাশের বর্ডারের দেশটি বলছি, যার সাথে আমরা 3 পাশে সীমান্ত শেয়ার করি, যার দীর্ঘ সময়ের গণতন্ত্রের যে ইতিহাস আছে, 100 বছরের গণতন্ত্রের ইতিহাস, প্রায়
তাদের কারো মুখে কি কখনো শুনেছেন? হয় না, হবে না। এ কারণে যখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, যখন মানুষ জানবে যে আইন নিজস্ব গতিতে চলে, মানুষ জানবে যে সে সুবিচার পাবে, জাস্টিস হবে, সে জানবে যে আইন আপনার বিচার বিভাগের উপর আর কারো কোনো রকমের কোনো কর্তৃত্ব নাই, তখন কিন্তু মানুষ পথে ঘাটে বিচার চাইবে না, মানুষ আদালতে যাবে, মানুষ মামলা লড়বে এবং মামলায় তার যেই ফল আসবে সেটাকে সে মেনে নেবে। তখন বিচার চাই, অমুকের কাছে বিচার চাই, তমুকের কাছে বিচার চাই, সুবিচার চাই, সেটা বলবার আর কোনো জায়গা থাকবে। আমি খুব আজকে ভারতের বিষয় নিয়ে কথা এসছে তো একটু উদাহরণ না দিলেই নয়। আপনি দেখেন কিছুদিন আগে সাংবাদিক রোজিনা ইসলামের কথা আমরা শুনেছি, আমরা দেখেছি যে তাকে কিভাবে নির্বাহী বিভাগের মানুষের হাতে হেনস্থা হতে হয়েছে এবং পরবর্তীতে তিনি এমনকি কারাগারেও ছিলেন বেশ 7-8 দিন। সেই সময় আমরা সেতু মন্ত্রী এবং আইন মন্ত্রীকে শুনেছি তিনি নাকি ন্যায় বিচার পাবেন। তারা কি করে জানলেন তিনি ন্যায় বিচার পাবেন? 1, 2 হলো ন্যায় বিচার দেওয়ার মালিক কি তারা? তাহলে কোর্ট আছে কেন? এইসব কারণেই কিন্তু যে বিচার চাই কথাটা আসছে, সে কারণে এই প্রশ্নটা তোলা যে এই বিচার চাইয়ের কথাটা আসছে কারণ আমাদের মন্ত্রীরা আশ্বাস দেন যে ন্যায় বিচার পাবে, বিচার হবে। ওনাদের তো আশ্বাস দেওয়ার এখতিয়ার নাই। এটা কেবলমাত্র আদালতের ব্যাপার এবং আদালতই ঠিক করবেন যে এই মামলায় কি পরিণতি হতে যাচ্ছে। যখন নির্বাহী বিভাগের বড় বড় কর্তারা মামলার ভাগ্য নির্ধারণ করে বক্তব্য দেন বা এক ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা অনেক ঘটনায় পেয়ে থাকি, অনেক ঘটনায়, এবং সেগুলো নির্বাহী বিভাগের একেবারে বড় জায়গা থেকে আসে, তখন কিন্তু একজন ম্যাজিস্ট্রেট যিনি একেবারে নিম্ন আদালতে বিচার কার্য পরিচালনা করছেন, তার বুকে অত বড় শক্তি থাকে না, তার ঘাড়ে অতগুলো মাথা থাকে না যে তাদের সেই প্রিকনসিভড যে কথাগুলো তার আগের থেকে বলতে থাকেন একটা মামলাকে ইনফ্লুয়েন্স করবার জন্য যে কথাগুলো যথেষ্ট, সেটাকে বাইপাস করে অন্য কোন রকমের রায় দেওয়া। ভারতের কথা এখানে আমার একটু আনতেই হবে। জানেন যে করোনায় ভারত একেবারে বিধ্বস্ত অবস্থা, এবং সেই করোনার সময় বিজেপি সরকার বেশ কিছু রাজ্যে খুব শক্তভাবে বলেছিল যে অনলাইন মানে নেটিজেনরা যদি অক্সিজেনের অভাব কিংবা চিকিৎসা ব্যবস্থার কোনো দোষ ত্রুটি নিয়ে কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে খুব শক্তভাবে মামলা হবে। তখন ভারতীয় সুপ্রিম কোর্ট, আমি একেবারে সর্বোচ্চ আদালত ভারতের, তারা খুব শক্তভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা বলেছে যে অনলাইনের সমালোচনাকে কোনোভাবেই বন্ধ করা যাবে না এবং আমাদের কাছে কোনো খবর আসবার পথে কোনো রকমেই সেই পথ রুদ্ধ করা যাবে না। এবং বলা হয়েছে যে সরকারের সমালোচনা মানে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট নয়। অন দি আদার হ্যান্ড, বাংলাদেশে যখন করোনার সেকেন্ড ওয়েভে মানুষ একটু বিচলিত হয়ে গিয়েছিল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম কথা এসছে, তখন কিন্তু হাইকোর্টে একটা রিট ফাইল হয়েছিল যে একটা কম্বাইন্ড কমিশনের মধ্যে দিয়ে অক্সিজেন সাপ্লাই বলেন, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, হাসপাতালগুলোতে হাই ফ্লো ক্যানুলার ব্যবস্থা সবকিছু, এটা নিয়ে একটা সেন্ট্রাল কমিটি করা হোক। তখন আমাদের হাইকোর্ট বলে দিয়েছে, রিট একেবারে মানে ফেস অফ ইট রিজেক্ট করে দিয়েছে, মামলা শুনানি হয়নি, বলেছে যে সবকিছুতে আমাদের নাক গলানোর দরকার নেই, সরকার চেষ্টা করে যাচ্ছে, একটা ব্যবস্থা হবে। যে পার্থক্যটা দেখেন। এবং তার কিছুদিন আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট একেবারে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রের ভাবমূর্তির ব্যাপারে কোনো আপোষ নয়। একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় খুব স্পষ্টভাবে বলা হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তির ব্যাপারে কোনো আপোষ নয়। ভাবমূর্তির সংজ্ঞাটাকে একটু জিজ্ঞেস করি, আপনি আইসিটি অ্যাক্ট বলেন আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, যেটাই বলেন না কেন, কোনোখানে কিন্তু ভাবমূর্তির কোনো সংজ্ঞা নেই। এমনকি বাংলাদেশের সংবিধানের মধ্যেও ভাবমূর্তির সংজ্ঞা কোথাও বলা নাই। এই যে সব অস্পষ্টতা রাখা হয়, এই অস্পষ্টতাগুলোকে ব্যবহার করে আপনি যখন যাকে যেভাবে সুবিধা সেভাবে তাকে ধরতে পারেন। হ্যাঁ, খুব সঠিকভাবে আজকে আলোচনা টেবিলে একটা কথা এসছে, রাজনৈতিক মামলা বলে কিছু নাই। হ্যাঁ, আমাদের সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, রাজনৈতিক মামলা বলে কিন্তু কিছু নাই। সেই জন্য আপনি যে কোনো আইনকে যে কোনো ভাবে ব্যবহার করে যে কারো বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো মামলা দিতে পারেন। এবং আমাদের দেশের রাজনীতিবিদদের দুর্ভাগ্য যে এই মামলাগুলো তাদের ক্ষেত্রেই হয়ে থাকে। এই যে কিছুদিন আগে হেফাজতের যে ঘটনাগুলো ঘটে গেল, সেই সময় কিন্তু যে মামলা হয়েছে সেই মামলাগুলোতে জ্ঞাত আসামি যে কয়জন, অজ্ঞাত আসামি তার 4 গুণ 5 গুণ বেশি। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়াতে আমার এলাকায় আমার কর্মীরা থাকতে পারে না, নিজেদের এলাকায় ঢুকতে পারে না। এই পুরো রমজান মাস ব্রাহ্মণবাড়িয়ায় আমার অসংখ্য কর্মীর ফোন পেয়েছে, আপা আমি, কেউ বলছে আমি ঢাকায়, কেউ বলছে আমি সিলেটে, কেউ বলছে আমি হবিগঞ্জে, কেউ বলছে আমি মাধবপুরে, কিন্তু কেউ ব্রাহ্মণবাড়িয়াতে থাকতে পারছে না। এই যে রাজনীতি করাটা হচ্ছে তাদের অপরাধ, বিএনপির সঙ্গে যুক্ত থাকাটা তাদের অপরাধ, অথবা আপনি বলেন যে সরকারি দল না করাটা হচ্ছে তাদের অপরাধ। এই অপরাধে তারা ঘরে থাকতে পারে না। এই যে অজ্ঞাতনামা আসামি করা হয়, এটা কিন্তু বাংলাদেশের একটা মানে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই অজ্ঞাতনামা আসামি ব্যবহার করেই কিন্তু রাজনৈতিক কর্মীদেরকে চাপে রাখা হয়। ঠিক একই সঙ্গে 54 ধারাও সেরকম একটি।
এখন হালে যুক্ত হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আইসিটি অ্যাক্টের এত সমালোচনা, এটা 57 ধারা কবে যুক্ত হয়েছে জানেন? এটা 57 ধারা যুক্ত হয়েছে 2013 সালে, অর্থাৎ 10ম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক অব্যবহিত আগে। কেন যুক্ত হয়েছে 57 ধারা? 2006 সালে যে আইনটা হলো সেই আইনে কিন্তু মূল আইনে 57 ধারা ছিল না। 57 ধারা যুক্তই করা হয়েছে 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে, কারণ সরকার জানে কি ধরনের একটা নির্বাচন সামনে তারা হতে যাচ্ছে, করতে যাচ্ছে। তারপরে আপনি দেখেন ডিজিটাল সিকিউরিটি একটা সালটা লক্ষ্য করেন 2018-তে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। অর্থাৎ এই যে নির্বাচনগুলোকে সামনে রেখে রেখে কালা কানুন তৈরি করা বা আইনকে এমন ভাবে ফ্রেম করা, এমন ভাবে ব্যবহার করা, এমন ভাবে ব্যাখ্যা দেয়া যাতে বিরোধী দল, বিরোধী মত, বিরোধী কণ্ঠ, সেটা সাংবাদিক হতে পারে, সেটা অনুসন্ধানী সাংবাদিকতা হতে পারে, কিংবা সেটা রাজনৈতিক কর্মী হতে পারে, যেই হোক না কেন, সে যেন একেবারে সরকারি গ্রিপের মধ্যে থাকে, বাইরে যেতে না পারে। জননিরাপত্তা আইন কি রকম আইন ছিল সেটা? দেখুন, জননিরাপত্তা আইন বলেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলেন, কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, কোনোটার পক্ষে আমরা না। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন সরকারে যাওয়া হয় তখন কিন্তু এই কথাটা আর আমাদের খেয়াল থাকে না। জননিরাপত্তা আইনটা কিন্তু নির্বাচনের আগে আগেই হয়েছিল। আমি তো সেটাই বলছি যে রাজনৈতিক মামলা বলে কিছু নাই, কিন্তু এই যে কালা কানুনগুলোকে ব্যবহার করা হয় রাজনীতিবিদদেরকে, যারা বিরোধী দলে আছে, বিরোধী মতে আছে, তাদেরকে দমন করবার জন্য। একটা কথা শফি ভাই খুব সঠিকভাবে বলেছে, নতুন প্রজন্ম রাজনীতি বিমুখ। সুভাষদাকে শুনবো? হ্যাঁ শুনুন, পরে শুনলেও চলবে। তো নতুন প্রজন্ম তো রাজনীতি বিমুখ হবেই, যেই দেশে মেরিটোক্রেসি কে কোনো মূল্যায়ন করা হয় না, মেরিটোক্রেসিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আপনি অটোক্রেসি বলেন, আপনি যেটা মানে মেরিটোক্রেসিকে ধ্বংস করে দিয়ে আপনি এমন ভাবে সমস্ত কিছুকে ফ্রেম করছেন যে সরকারি দলের সঙ্গে যারা থাকবে, লুম্পেন গোষ্ঠীর সঙ্গে যারা থাকবে, ক্রনি ক্যাপিটালিজমের স্বল্প কিছু মানুষের মধ্যে যারা থাকবে, তারাই সকল সুযোগ সুবিধা ভোগ করবে, তারাই সমস্ত কিছুতে সবচেয়ে আগে সুযোগ পাবে। তো এরকম একটা অবস্থায় তো আমরা তো একটা ব্রেন ড্রেনের মধ্যে বহু বছর বাংলাদেশ গেছে। ব্রিলিয়ান্ট ছেলে যারা আছে তারা আই হেট পলিটিক্স এর মধ্যে দিয়ে বড় হয়েছে, কারণ তারা দেখেছে যে রাজনীতিতে আসলে মেধাবীদের সৎ মানুষের কোনো ভবিষ্যৎ নাই। বলেন সেই দায় সকল দলকে নিতে হবে, বাংলাদেশের এই দায়কে নিতে হবে, বাংলাদেশকেই দায় নিতে হবে। আসছি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি বলুন। আমি ব্যারিস্টার রুমিন ফারানা মাননীয় সংসদ সদস্য, ওনার কাছে প্রশ্ন করতে চাই যে ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা যে উচ্চ আদালত থেকে পর্যবেক্ষণে বলছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে দুর্নীতি হয়েছে, তো ওনারা কি এই আদালতের প্রতি শ্রদ্ধা রেখে এই মামলাগুলো মোকাবেলা করে খালেদা জিয়াকে মুক্ত নির্দোষ প্রমাণ করতে পারবেন কিনা? তারা সেটাই আশা করে, বিএনপি সেটাই আশা করে। আপনাকে অনেক ধন্যবাদ। সুভাষ দা, মিস্টার রুমিন ফারহানা এমপি অনেক কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনি একটু একটু করে উত্তর দিবেন। সবগুলো উত্তর দিতে পারবেন কিনা আমি জানি না। আপনি কি সেই সময় আমাকে দিবেন? দিব, আপনি বলতে থাকেন। যাই হোক, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি মনে হয় ভুলেই গিয়েছিলেন যে আমি পাশে বসে আছি। যাই হোক, না মনে ছিল, কিন্তু আমি ওনার কাছ থেকে আমি আপনাকে ছোট ছোট করে কয়েকটি কথা বলি। জি, রাজনীতির সংস্কৃতির কথা এখন বিএনপির সংসদ সদস্য বলছেন, মানে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, বিএনপির থেকে যারা সংসদ সদস্য হয়েছেন তারাও বলছেন, বিএনপির নেতারাও বলছেন, বিএনপি পন্থী মানুষরাও বলছেন। দুর্ভাগ্য এখানেই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সবচেয়ে খারাপ আইনটি কোনটা? এ পর্যন্ত বাংলাদেশের 50 বছর ইতিহাসে সবচেয়ে খারাপ আইন কোনটি? কোনটা আপা? খারাপ আইন কোনটি? স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 ভুলে গেছে। এই তো বিশেষ ক্ষমতা আইন 1974 ভুলে গেছে। যখন বর্তমান প্রধানমন্ত্রী, একটা কথা শেষ করি, যখন বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে ছিলেন, তিনি তখন এই 54 ধারার বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য রেখেছেন, যেটা আমি সংসদে দাঁড়িয়ে আবার আমি স্মরণ করিয়ে দিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিন্তু 54 ধারার বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য দিয়েছেন সংসদে, এখন আপনারা কেন 54 ধারা বাতিল করছেন না? আমি জানি না এখানে আমি কথা বলার সুযোগ পাবো কিনা। না, আমি একবার খুব খোলাখুলি বলি, সত্যি কথা তো বলতে তো অনেক সময় অনেকের আপত্তি হয় এবং অনেকের বলতে চান না। সবসময় অপ্রিয়, আপত্তি হয়, বিপত্তিও হয়। আমরা বিপত্তির আমি তো মধ্যে ওই আছি যে এখন। ওই সেই সত্য রচিবে তুমি ঘটে যা সব সত্য নয়। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, একজন সঞ্চালকের প্রশ্ন করার কথা যায় না, কিন্তু তারপরে আমি প্রশ্ন করি, বাংলাদেশের সবচেয়ে বড় কালো আইন কোনটি 50 বছরের ইতিহাসে? ওই আইন, যে আইনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার করা যাবে না। খন্দকার মুস্তাক খুনি করেছে ইনভেন্টিভ অর্ডিন্যান্স, আর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছে সেটা আইন, পার্লামেন্টে পাশ করেছে।
এর চেয়ে বলা কিছু রাখে? কালা কানুন, ইতিহাস এর বলে। আর বিএনপির মুখ দিয়ে যখন কালা কানুনের কথাগুলো আসে 2001 থেকে 2006 আপনি পত্রিকার পাতাগুলো উল্টিয়ে দেখুন কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন এবং কি পরিমাণ হত্যাকাণ্ড আমাদের চোখের সামনে সকালে দেখেছে। এখন অনেকে এটা ভুলে গেছেন, অনেকে আবার ভুলতেও চায়। সবকিছু তো আর ভোলা যাবে না। প্রক্লেশন বা ইন্ডিপেন্ডেন্সের কথা বললেন, জাতীয়তাবাদী দল প্রাথমিকভাবে জাগদল, তারপরে জাতীয়তাবাদী দল, তার যে গঠন প্রণালী এবং তার কার্যপ্রণালী এবং তার রাজনীতিতে বিস্তৃত হওয়া, কোথাও কি কোনো গণতন্ত্রের লেশ মাত্র দেখেছিলেন? 1979 পার্লামেন্টে আপনি যদি প্রসিডিংস গুলো দেখেন, যেহেতু সংসদ সদস্য সেখানে আছেন, এই প্রসিডিংস গুলো আমার দেখার সৌভাগ্য হয়েছে, কিভাবে কণ্ঠরোধ করা হয়েছিল। আর আপনি বলছেন মামলা, ঢাকা ঘেরাও কর্মসূচি করেছিল আওয়ামী লীগ বিএনপি শাসন আমলে সর্বশেষ। সেখানে ডেইলি স্টারের ভাষায় 14,000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল, প্রথম আলোর ভাষায় 12,000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি আইনি শাসনের কথা বলছেন। বাস্তবতা এই যে আজকে অনেক কথা তো শুনি, আর কোথায় কোন আইনের কি ব্যত্যয় আছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছেন, সামাজিক অনলাইনের কথা বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার এর জন্য কিন্তু অস্ট্রেলিয়াতে আইন করেছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্ট, সিঙ্গাপুর করেছে। অর্থাৎ অনেক কিছু বলবার থাকে, কিন্তু আপনি ওই সময়টুকু আমার দেবেন না। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার কেন চায়? মানুষ কেন বিচার চায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিচার তার কাছে আবেদন নিয়ে যায়, ব্যারিস্টার মজুদ আহমেদও তার প্রয়াত মজুদ আহমেদ তিনিও তার কাছে তার আবেদন নিয়ে যান। ইনি তো পরিত্রাণকর্তা। বাংলাদেশের শাসন ব্যবস্থায় প্রমাণ হয়েছে গণতান্ত্রিক শাসন কাঠামোতে শেখ হাসিনা হচ্ছে একমাত্র বিকল্পহীন অবলম্বন। এটা নিজেরা বোঝেন, বিএনপির নেতারা খুব ভালো করে বোঝেন। বোঝেন বলেই এই কথাগুলো কিন্তু বলতে হয়, তাই বলেন। আমি বেশি এগোবো না। সন্ত্রাস বিরোধী আইনের কথা মনে আছে? যেই আইনে চট্টগ্রামের থেকে একজন এমপি আর জামালপুর থেকে একজন এমপি মির্জা আজম সহ দুইজন সন্ত্রাস বিরোধী আইনে 2 বছর যাবত তারা শুধু ঢাকায় প্রতি সপ্তাহে 3 বার আসতে হয়েছে। আপনি আইনের শাসনের কথা বলছেন। সন্ত্রাস বিরোধী আইনে মুনতাসির মামুন এবং সাংবাদিক সেটা তো সবাই দেখেছে, সবাই দেখেছে। ইসলামী কলেজে ঘুমিয়ে আছেন মুনতাসির মামুন, সাবের হোসেন চৌধুরী পরিবারে। আপনি তাদের বিরুদ্ধে ময়মনসিংহের সিনেমা হলের বোমা মামলায় আসামি করে দিলেন। বাস্তবতা কি? এবং পুরো 6-5 বছরের 3.5 বছর গেছে শূন্য নির্যাতন ও নিপীড়ন। 22,000 কর্মীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের। তারা কখন কোথায় থাকতে পেরেছিল? আওয়ামী লীগের নেতা কর্মীরা কখন থাকতে পেরেছে, কোথায় থাকতে পেরেছে? 23 বঙ্গবন্ধুর বিনিয়োগ হয়ে গেছিল, নম্বরখানা খোলা হয়েছিল। অর্থাৎ এগুলো মাথায় রাখা উচিত। এবং বিএনপির যত কথামালা রাজনীতি যতই করুক না কেন, বাংলাদেশের মানুষ তো বিশ্বাস করেই না, বরঞ্চ তার দলের নেতা কর্মীরা যারা ওই দলের রাজনীতি করেন বা করতে বাধ্য হন কিংবা এখনো পর্যন্ত রয়ে গেছেন, এখনো পর্যন্ত পরিচয় দেন, তাদের অধিকাংশ বিশ্বাস করে না। এটি হচ্ছে বাস্তবতা। জি, আপনাকে অনেক ধন্যবাদ সুভাষ। আবারও আসার চেষ্টা করবো। আমি শফি ভাই আপনার সঙ্গে আবারও যুক্ত হতে চাই। একটি প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছর ধরে বা গত কয়েক দশকের কথাই যদি বলি, যখন যারা ক্ষমতার বাইরে থাকেন তখন তাদের কাছ থেকে আমরা যে ধরনের বক্তব্যগুলো শুনি, তখন যারা যখন আমার ক্ষমতায় যান তখন বক্তব্যের যে বদল সেটি লক্ষ্য করি কিনা? আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে আপনি প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন, ভালো হয়েছে। আমরা শুধু যদি এই জায়গায় আমরা সিদ্ধান্তটা নিতে পারি যে আমরা সরকারের বাইরে থাকা অবস্থায় যে কোনো বলি সরকারি গিয়ে যাতে সেটা বাস্তবায়ন করি। আমাদের আপনি যদি গত কয়েক দশকের বা গত কয়েক টার্মের যদি আপনি মানে বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু এটা পাবেন যে আমরা যেটা বিরোধী দলে থাকতে বলি সেটা সরকারি গিয়ে আমরা বাস্তবায়ন করি না। আমরা
অফিসিয়াল সিক্রেসি আইন যেটার কথা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত হয়েছে, সেটা বন্ধের দাবি কিন্তু সাংবাদিক সমাজের দীর্ঘদিন ধরে ছিল, এবং সেটা দুই দলই কিন্তু বলেছেন যে তারা বাতিল করবেন। আমি বিএনপির কথা বলছি, আওয়ামী লীগের কথা বলছি, তারা কেউই কিন্তু এটা বাতিল করেনি। যে আইনগুলোর কথা বারবার বলা হচ্ছে, কালা কানুন বলে বলা হচ্ছে, সেই আইনগুলোর সুবিধা কিন্তু যারা ক্ষমতায় ছিলেন তারা বা ক্ষমতায় আছেন তারা নিয়েছেন। এই জায়গা থেকে আমাদের আসলে বের হওয়া খুবই জরুরি, এবং যদি আমরা সত্যিকার রাজনীতি চাই, সত্যিকার গণতান্ত্রিক একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে চাই, এটা আমাদের করতেই হবে। আর আমি বলেছি, আবারও বলছি যে আমাদের আসলে রাজনীতি হতে হবে প্রজন্ম বান্ধব। প্রজন্ম বান্ধব যদি রাজনীতি করতে না পারে তাহলে রাজনীতি বিমুখ হবেই, এবং এটা আমাদের কারো জন্যই কিন্তু ভালো কোনো কথা ভালো কোনো হতে পারে না। বাংলাদেশ তখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে যে আগামী বাংলাদেশের কথা বলছি, সেই আগামী বাংলাদেশ কিন্তু পিছন দিকে হাঁটতে শুরু করবে। এটা আমাদের নিশ্চয়ই কারো জন্য, আওয়ামী লীগ বিএনপি বলেন, কারোর জন্য কিন্তু এটা ভালো উদাহরণ হবে না। আমরা আজকেও আলোচনায় আমি দেখছি যে আমার একজন রাজনীতিবিদ এবং আরেকজন রাজনৈতিক বিশ্লেষক, তারাও কিন্তু আসলে দোষারোপের কথাগুলোই বেশি বলেছেন, আমি শুনছিলাম। তো আমি তাদেরকেই বেশি কথা বলার সুযোগ দিচ্ছি, কারণ আমি কথামালায় বিশ্বাস করি না, বেশি কথা বলি না। আমি তাদেরকে বলবো যে আসলে প্রজন্ম বান্ধব একটি সুস্থ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনেন, যেটা এখন বলবেন ক্ষমতায় গিয়ে সেটা বাস্তবায়ন করবেন, অবশ্যই সেটা করবেন। সেটা যদি করতে পারে তাহলে আমাদের রাজনীতির যে আশা আমরা ভবিষ্যতে করতে চাই, সেই আশার হয়তো একটু আলো আমরা দেখতে পাবো। জি, ধন্যবাদ শোয়েব। রুমিন ফারহানা এমপি। আমি একটা ছোট উদাহরণ দিই। জি, শোয়েব। 1982 সালে 24শে মার্চ যখন হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসলো, কোন আইনে উনি নিয়ে গেলেন? এই যে দেখেন, এটার নামই হচ্ছে স্বৈরশাসন, এই পথ দেখিয়েছেন, এটার নামই হচ্ছে কেড়ে নেয়। আপনি কিন্তু সুযোগ আমাকে দিয়েছেন, মাঝখানে বলুন। এর আগে কিন্তু সে কিন্তু এই পথ দেখিয়েছে আমাকে। আইনের লোক, তার মানে ওদিকে আমরা যা ভুল করব আপনারা তাই করবেন, সেটাই ফলো করবেন। এটাই আমরা বলি, আপনারা ফলো 24শে মার্চ করেন। এরশাদ যখন ক্ষমতায় আসেন, তখন একদিন পরে 26শে মার্চে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং গল্প 15 দলের নেতৃবৃন্দ গিয়েছিলেন, আর কেউ যাননি। গল্পটা অন রেকর্ড। জি, অন রেকর্ড। আপনি ওনার আপনি বলে যান, বলতে হবে অন রেকর্ড। এবং সেটা তিনি শেখ হাসিনা যখন জাতির উদ্দেশ্যে বারবার বলেছেন সংসদীয় ধারা রাজনীতি আমি বাংলাদেশে ফিরিয়ে আনবো, সেই ধারা কিন্তু বিরোধী দলের থেকে কিন্তু সেটা তিনি বাস্তবায়ন করেছেন। 91-এর পার্লামেন্ট হওয়ার পরপরই বেগম খালেদা জিয়ার সরকার সেটা কিন্তু কোনো বিল আনেনি। তখন বিরোধী দলের পক্ষ থেকে আব্দুস সামাদ আজাদ এবং সালাউদ্দিন ইউসুফ তারা কিন্তু বিল এনেছিলেন, এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে কন্দনত অবস্থা ভাষণ দিয়েছিলেন, বাধ্য হয়েছিলেন যে সরকারি দল বিল আনছে না। অর্থাৎ সরকারের বাইরে গেলে রাজনীতিক দেশকে সেবা করা যায় না, তার এই কথাটি সঠিক নয়, এবং শেখ হাসিনা তার প্রমাণ করেছেন। ধন্যবাদ রুমিন ফারহানা। সেটি হচ্ছে যে আমাদের শফি ভাই প্রজন্ম বান্ধব রাজনীতির জন্য আহ্বান জানাচ্ছেন দু দলের প্রতি। পাশাপাশি আমি যে বিষয়টি বলতে শফি ভাইকে প্রশ্নটি করেছিলাম, সেটা হচ্ছে যে যখন আপনারা রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকেন, তখন আপনাদের কাছ থেকে যে ধরনের বক্তব্য আমরা শুনি, ক্ষমতায় গেলে সে একই রকম বক্তব্য কতটুকু শোনা যায়? সুভাষদা খুব সুন্দর ক্রোকোডাইল টিয়ার্স, কুম্ভীরাস্ত্র বর্ষণ করলেন। উনি বাংলাদেশে পার্লামেন্টারি গভর্নমেন্টের কথা বললেন, এবং সেখানে তাদের কি অবদান, আওয়ামী লীগের কি অবদান সেই বিষয়ে বললেন। বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি শাসিত সরকার কখন হয়েছিল? সংবিধান, এই যে ছোট্ট সংবিধানটি, হ্যাঁ, এটাকে কাটাছেঁড়া করে চতুর্থ সংশোধনী কারা এনেছিল? আজকে আমরা কালা কানুন নিয়ে কথা বলছি, একটু কালা সংশোধনী একটু কথা বলি। রাষ্ট্রের যে মাদার ল, মা আইন, একেবারে মূল আইন, যেটা যে আইনের থেকে অন্যান্য আইন, সকল আইনের জন্ম, এবং অন্য কোন আইন যদি এই আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটা যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল বলিয়া গণ্য হইবে। সেই মাদার ল, সেই কনস্টিটিউশনকে কাটাছেঁড়া করে রাষ্ট্রের চরিত্র কখন বদলায় ফেলা হয়েছিল? কখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শাসিত সরকার থেকে বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত হয়ে গেল? কখন বহুদলীয় গণতন্ত্র থেকে বাংলাদেশ একদলীয় হয়ে গেল? কখন সকল সংবাদপত্র বন্ধ হয়ে গিয়ে মাত্র 4টা সংবাদপত্র হলো? কখন বিচার বিভাগের স্বাধীনতা চলে গেল রাষ্ট্রপতির হাতে? কবে? এই কথাগুলো কিন্তু সুভাষ সিংহ রায়রা বলবেন না। এটা হচ্ছে মুশকিল। আমরা বড় সিলেক্টিভ, আমরা নিজেকে রাজনৈতিক বিশ্লেষক বলি, কিন্তু আমরা রঙিন চশমা পরে রাজনীতিকে দেখি, এবং সেই রঙিন চশমা যেই দলটিকে আমার ভালো লাগে, যেই দলের মতাদর্শের সঙ্গে আমি যুক্ত, কিংবা ছাত্র অবস্থায় যেই দলের
পদধারী আমি ছিলাম কিংবা এখনো বিভিন্ন ভাবে আমি এই দলটার সঙ্গে যুক্ত, সেই দলের রং যেই রং, আমার চশমারও সেই রং, তাহলে তো বড় মুশকিল হয়ে যায়। আমরা তো একেবারে দলীয় কর্মী, পার দলীয় কর্মী, আপা দমস্তক দলীয় কর্মী, কিন্তু মুশকিল হয়ে যায় যখন বিশ্লেষকের চশমা পরে আমরা কথা বলি। সুভাষদাকে কোথাও বলেছেন? সুভাষদা তো সবসময় বলেন যে তিনি সবসময় আওয়ামী আমি লীগকে own রাজনৈতিক করেন। কর্মী না, না কোনোদিন বলেন না। আপনি আজকে প্রথম বললেন, আপনাকে অভিনন্দন। সুভাষদা কোনোদিন এটা বলেন না, উনি বলেন রাজনৈতিক বিশ্লেষক। রাজনৈতিক বিশ্লেষক কিন্তু আওয়ামী লীগকে own করেন তো। কাউকে ব্যক্তিগতভাবে আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই রাষ্ট্রের চরিত্র বদলালো কবে, এটা নিয়ে যদি সুভাষদা একটু কথা বলেন। হ্যাঁ, উনি ওনার চশমাটা খুলে রেখে, না আমি শেষ করি, ওনার কাছে গেলে আপনি এদিকে আসতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আইন, এই আইন নিয়ে তো আমাদের কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সিঙ্গাপুরে আছে, ভারতে আছে, ভারতে আছে, আমি নিজেই বললাম যে এই ধরনের আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা কেমন হচ্ছে, আইনের প্রয়োগটা কারা করছে, আইনের ব্যাখ্যাটা কারা দিচ্ছে, খুব জরুরি। এক। দুই হলো, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 28, 29, 32 ধারাগুলোতে 27, যেইভাবে 57 ধারাকে 4 ভাগে ভাগ করে অস্পষ্টতা রেখে সংজ্ঞা দেওয়া হয়েছে, যেভাবে অজামিনযোগ্য করা হয়েছে অপরাধগুলোকে, যেভাবে সাজার মেয়াদ বাড়িয়ে ড্রাকোনিয়ান আইন করা হয়েছে, সেরকম আইন কোথাও নাই। আর যদি থেকেও থাকে আইনের পাতায়, আইনের সংজ্ঞায়, তাহলে কোর্ট আছে অত্যন্ত শক্তিশালী ভাবে, ঠিক যেভাবে ভারতের উদাহরণটা আমি দিচ্ছিলাম, যে তারা বলছে রাষ্ট্রের ভাবমূর্তির নামে তুমি কারো মুখ বন্ধ রাখতে পারবে না, রাষ্ট্রের ভাবমূর্তির অজুহাত তুলে তুমি নাগরিককে তার অভাব অভিযোগের বিষয়ে কথা বলতে বাধা দিতে পারবে না। আদালত আছে জনগণের পাশে। বাংলাদেশে অভাব অভিযোগের কথা কেউ বলতে পারে না। আমি আপনাকে একটা উদাহরণ তো দিলামই, যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন বিষয় কিন্তু আমরা ভবিষ্যতে আর জামিন দেব না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায়। ঠিক আছে? তো সুতরাং আদালতে বড় বেশ কম, অনেক পার্থক্য। এরকম পার্থক্য থাকলে তো মুশকিল। আর একটা কথা আমি একটু বলতেই চাই, আমরা একেবারে খেলাফতের রাশেদিন ছিলাম সেটা আমরা কিন্তু কেউ দাবি করি না, সকলের ভুল ভ্রান্তি আছে, কিন্তু মজাটা হচ্ছে সেই ভুলের লেগেসি আওয়ামী লীগ বহন করেই চলে, সেটা কয়েক গুণ, একেবারে কয়েক গুণ বাড়িয়ে করে, কারণ না করে তো আওয়ামী লীগের উপায় নাই। বিএনপি যে কবার ক্ষমতায় ছিল প্রত্যেকবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেছে, জনগণের জবাবদিহিতামূলক সরকার ছিল, এবং যতক্ষণ একটা জবাবদিহিতামূলক সরকার থাকবে ততদিন পর্যন্ত কিন্তু যত আপনার অপছন্দ হতেই পারে যে স্কেলটা বা মাপটা আপনার মন মতো নয়, কিন্তু একটা ন্যূনতম মাত্রায় আইনের শাসন বলেন, গণতন্ত্র বলেন, সুশাসন বলেন, সবই থাকবে। 15 ফেব্রুয়ারি নির্বাচন একটা বিশেষ অবস্থার নির্বাচন, সেই সময় বিএনপি বলেছিল যে সংবিধানে পরিবর্তন এনে তারা ক্ষমতা থেকে চলে যাবে, এবং সংবিধানে পরিবর্তন এনেছিল, না হলে কিন্তু শোনেন ওই সময় তো পার্লামেন্ট ছিল না। 15 ফেব্রুয়ারি নির্বাচন যদি না হতো, 94 সাল থেকে তো আওয়ামী লীগ পার্লামেন্ট বয়কট করে বসে রয়েছে, তো 15 ফেব্রুয়ারি নির্বাচন না হলে আওয়ামী লীগকে বারবার বলা হয়েছিল আপনারা সংসদে আসেন, আপনারা বসেন, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট দেব। এখন সংবিধান সংশোধন করতে হলে তো একটা সংসদ লাগবে, সেই সংশোধনের বাধ্যবাধকতা তো আছেই। সেই নির্বাচন না হলে তো সংবিধান সংশোধন করার কোনো উপায় ছিল না। তো সুতরাং সেই সময় সেই অবস্থার প্রেক্ষিতে বিএনপি যে ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদা পালন করে কিন্তু বিএনপি চলে গেছে। আওয়ামী লীগ কিন্তু 2014 সালের নির্বাচনে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা তারা রাখে নাই। আরেকটা কথা একটু মনে করাই, অফিশিয়াল সিক্রেট একটা আমি একটু জিজ্ঞেস করি, গত 50 বছরে তো তাদের ভাষ্যমতে বহু স্বৈরশাসক, বহু একনায়ক ছিল ক্ষমতায়, কোনদিন তো অফিশিয়াল সিক্রেটস একটা প্রয়োগ হয়নি। আর আওয়ামী লীগের 22,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের তালিকা তো আজকে 12 বছর তারা ক্ষমতায় পেলাম না, সেই বিচার মামলাগুলো কি অবস্থায় আছে আমরা জানতে পারলাম না। খালি শুনি 22,000, কেউ বলে 32,000, কেউ বলে 40,000, মানে টক শোতে বসলে আর কারো সংখ্যার কোনো অসুবিধা নাই, চালায় গেলে কোনো অসুবিধা নাই। আরেকটা বিষয়, আমি আপনার কাছে আসবো, আমি একটু শুনি সুভাষদাকে। সুভাষদা, আপনি বলছিলেন এই গণতন্ত্রের চর্চা বিএনপিতে প্রতিষ্ঠার পর থেকে কখনোই দেখেনি, কিন্তু 91 নির্বাচনে 90 পরবর্তী সময়টাতে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তো সেটা কি আপনি গণতন্ত্রের চর্চা বলবেন না? না, আপনি হঠাৎ করে একটা প্রশ্ন করলেন, সে হঠাৎ করে উত্তর দেওয়া খুব মুশকিল, কিন্তু আমি যে কথাটা ওনার প্রশ্নের পক্ষে বলি, ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের পরিপ্রেক্ষিতে, বিএনপি নাকি জনতার দ্বারা নির্বাচিত হয়েছিলেন। বিএনপি প্রতিষ্ঠা হয়েছে কেমনে? বিএনপি প্রতিষ্ঠাতা কে 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 তারা ম্যান্ডেট দিয়েছিল? জিয়াউর রহমানকে কে ম্যান্ডেট দিয়েছিল? এমনকি তিনি ব্যাকডেট দিয়ে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, কে তাকে ম্যান্ডেট দিয়েছিল? ক্ষমতায় যে উচ্ছিষ্ট বিলিয়ে তিনি দল গঠন করেছেন। তা এই কথাগুলো যদি বলতে চাই, তা বলতে গেলে তো অনেক কথা বেরিয়ে আসবে। কালাকানুন, কালাকানুন হিসাব করছেন কেন আপনি? কালাকানুন হিসাব করলে বিএনপির এই যে বললেন যে সংবিধানের সংশোধন, 5ম সংশোধনী কে করেছে?
বাংলাদেশের সংশোধনীতে পার্লামেন্ট যে সংশোধন করা হয়েছে সংবিধান কে করেছে? পঞ্চম সংশোধনী কি ছিল? বাংলাদেশের রাষ্ট্রের যে মূল চরিত্র বদলে দেওয়া হয়েছে। কারা করেছিল? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ কারা ধ্বংস করেছে? আপনারা জিয়া রহমান নিজে করেছে। অর্থাৎ কথা কিন্তু অনেক বলা যাবে। বিএনপি তো গঠনই হয়েছে, প্রায় আমি এখানে বলি, এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুঠ রাজাকার, বদর আল শামস আর এক জগ নানান শ্রেণীর মানুষ ঘোটা দিয়ে বানিয়েছে বিএনপি। বিএনপির সৃষ্টিটা কিভাবে আর কবে কোন জায়গায় তারা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন? বিচারপতি সায়েমের বই দেখেন না যে কিভাবে জিয়াউর রহমান সাহেব দেশ চালিয়েছেন। বিচারপতি সায়েমের বই তো 91 এর আগে, আমি 91 পার্টটা জানছি। তো আগে এখন ওই পাঠে যেটা বলছেন, আওয়ামী লীগ ভোটের হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, আনুপাতিক ভোটও বেশি পেয়েছে। জনগণের কাছে সব সময় আওয়ামী লীগ, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে 40 বছর আগে বাংলাদেশে ফিরে এসেছিলেন, তখন কে বাধা দিয়েছিল? শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি কে করেছিল? সেই কমিটির আহ্বায়ক মির্জা গোলাম হাফিজ ছিলেন। তাদেরকে কে পুরস্কৃত করেছিল? কারা বানিয়েছিল? মুস্তাফিজ শফি ভাই চমৎকার কথাগুলো বলছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতির বাস্তবতাটা কি? জন্ম হয়েছে কোত্থেকে? আপনাকে শেষ করবো তার আগে বেগম খালেদা জিয়ার কথা যদি এখন বলেন, আপনি 91 থেকে 96 শাসন আমল, 2001 থেকে 2006 শাসন আমল, আপনি হিসেব করেন না বাংলাদেশে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আর কালা কারণ জি হিসাব করলে হবে। আওয়ামী লীগ যখন কেন উনাকে সবসময় দিতে খুব ভালো লাগে না? আওয়ামী লীগ যখন ম্যান্ডেটের কথা বলে তখন আপনার মতো আমারও হাসি পায়। হ্যাঁ, 2014 সালে সংসদ গঠনের পর নির্বাচন হলো, তারা আবার বলে ম্যান্ডেটের কথা। 2018 সালে শেষ করি রাতে নির্বাচন করলো, তারা বলে ম্যান্ডেটের কথা। আওয়ামী লীগ যখন ম্যান্ডেটের কথা বলে তখন 17 কোটি মানুষ বাংলাদেশে হাসে। আর বারবার কি এক মুঠা দুই মুঠা এক চিমটির কথা সুভাষ সিংহ রায় বলে। আমি যদি বলি এক মুঠা ক্যাডার, এক চিমটি চাটুকার আর এক গামলা দুর্নীতিবাজ রাজনৈতিক কর্মী, আমলা সহ সমস্ত সেক্টরকে একীভূত করে আজকে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গত 1 দশক ধরে টিকে আছে, কি জবাবটা আজকে আমরা পাবো? তো সুতরাং বাংলাদেশে খুব দুঃখ লাগে যে 50 বছরে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, একটা স্বপ্নের কথা যদি বলতে হয়, সেটা আপনি মুক্তির গান বলেন, সেটা আপনি স্বাধীনতার ঘোষণাপত্র বলেন, সেটা আপনি সেই সময় যে ডকুমেন্টারি গুলো আছে সেটা দেখে বলেন, কিংবা আপনি ইতিহাসের বই পড়ে বলেন, যেটাই আপনি দেখেন, আপনি যদি একটা মাত্র স্বপ্নের কথা বলেন সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার। এবং বারবার একটা কথা বলা হয়েছে যে একটা দেশের মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করবার অপরাধে আজকে এভাবে নির্যাতিত হচ্ছে, সেটা সারা বিশ্বে নজিরবিহীন। সুতরাং এরকম একটা মূল মন্ত্র নিয়ে যে দেশটার জন্ম হলো, সেই দেশে যে গত 1 দশক ধরে তারা একেবারে ভোটবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে, রাতের নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়া তারা ক্ষমতায় চেপে বসে আছে, সেটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্রকে এটা পাল্টে দেওয়া শামিল। এবং বাংলাদেশের দুর্ভাগ্য যে 50 বছরের ইতিহাসে 25 বছরই আমাদেরকে আওয়ামী লীগের কালো শাসন বহন করতে হয়েছে। মানে ওই যে কথা বলার রাজনীতি, কথা বলার ভাষণ, এবং এই কথা বলার ভাষণ দিয়ে বেশি দিন টেকা যায় না। মুস্তাফিজ শফি বলছিল না, নতুন প্রজন্মের কাছে এটা উদ্ভাসিত। বিএনপি রাজনীতি মানুষ বুঝে ফেলেছে, এবং আবার বারবার বলছি বিএনপির কর্মীরাও বোঝে যে ইহা দ্বারা কিছু হইবে না। আজকের বাংলাদেশের বাস্তবতা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আপনার যে রাজনৈতিক সংস্কৃতির বিকাশ প্রয়োজন, তার জন্য সুরাজনীতি যেমন প্রয়োজন, সুশাসনও প্রয়োজন। আর সুশাসন সুরাজনীতি প্রয়োজন। বিএনপি কখনো তার এত বছরের পথ চলায় কখনো কি গণতান্ত্রিক কাঠামোতে চলেছে? এবং সুশাসন, সুরাজনীতি দুটো থাকবে, আমরা সেটা আশা করি। ডক্টর রবীন ফারানা, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।